এখন সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার কাকার সাথে ঘটেছিল আজ থেকে ৩০ বছর আগে। ঘটনাটি আমার কাকা আমাকে যেভাবে বলেছিলেন আমি সেইভাবে বলার চেষ্টা করছি। মাঘ মাসের মাঝামাঝি সময় প্রচন্ড শীতের কারণে একটু দেরি করে কাজে বের হতাম। জমিতে কাজ করার এক পর্যায়ে দেখতে পেলাম আমার স্ত্রী আমার দিকে দৌড়ে আসছে। তখন আমি এক অজানা আতঙ্ক নিয়ে তার দিকে এগিয়ে গেলাম। তখন তার কাছ থেকে জানতে পারি আমার বড় ভাইকে মার্ডার করা হয়েছে। অনেকদিন ধরে তাদের জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল, যার কারণে তাকে মার্ডার করা হয়েছে। তখন আর কিছু না ভেবে কাদা মাখার শরীর নিয়েই আমি রওনা হলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তখন যাতায়াতের একমাত্র উপায় ছিল নদীপথ। নদীপথে আমার শ্বশুর বাড়ি যেতে 2 ঘন্টার মতো সময় লাগে। সেখানে গিয়ে জানতে পারি লাশটি পুলিশ নিয়ে গেছে পোস্টমর্টমের উদ্দেশ্যে। আমার শ্বশুর বৃদ্ধ ও তার পরিবারের অন্য কোনো সদস্য না থাকায় আমার শ্বশুর লাশটি আনতে আমাকে পাঠালো। তখন আমি ওই গ্রামের 2 জন লোককে সাথে নিয়ে লাশটি আনতে গেলাম। স্থানীয় থানায় গিয়ে জানতে পারি লাশটি পোস্টমর্টমের উদ্দেশ্যে খুলনার কোনো এক সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তখন আমরা 3 জন খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আগেই বলেছি, তখন যাতায়াতের একমাত্র উপায় ছিল নদীপথ। নদীপথে আমরা যখন হাসপাতালে পৌঁছাই তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। হাসপাতালে গিয়ে জানতে পারি পোস্টমর্টম তখনও শেষ হয়নি। আমাদের আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে বলা হয়। তখন আমরা লাশ কাটা ঘরের সামনে অপেক্ষা করতে থাকি। বসে থাকার এক পর্যায়ে লাশ কাটা ঘরের বারান্দায় আরো 3টি লাশ দেখতে পাই। লাশ 3টির ভেতর একটি লাশ ছিল একজন 20-22 বছরের এক মহিলার। লাশটি দেখে মনে হচ্ছিল ওই মহিলাকে হত্যা করা হয়েছে। অনিচ্ছা সত্ত্বেও বারবার লাশটির দিকে আমার দৃষ্টি যাচ্ছিল। হঠাৎ হঠাৎ মনে হলো আমার মনের ভেতর কেমন যেন একটা অস্বস্তি কাজ করছে। তখন আমি সেখান থেকে সরে হাসপাতালের ভেতরে গিয়ে বসি। তখন হাসপাতালের দেয়ালে থাকা ঘড়িতে দেখতে পাই। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি অনেক অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। লিসেনার, যারা আরজে রাসেল ভাইয়ার কণ্ঠে প্রতিদিন ভয়ঙ্কর ইমেল এপিসোডগুলো শুনতে চান, আমি বলবো এই চ্যানেলটি আপনাদের জন্য শুভনীয়। কেননা আমরাই একমাত্র বাছাই করে আরজে রাসেল ভাইয়ার ঘটনাগুলো এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরে থাকি প্রতিদিন রাত 10টা বাজে। লিসেনার, যারা আরজে রাসেলকে ভালোবাসেন, তার কণ্ঠে ঘটনা চান, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা 2 থেকে 3টি ইমেল এপিসোড শোনাবো, সাথে কিছু ভৌতিক আর্টিস্টদের ঘটনা শোনাবো। আপনারা সবাই সম্পূর্ণ ঘটনাগুলো ধৈর্য সহকারে শুনবেন। চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ঘটনা শুনে নেওয়া যাক। রাত 1টা বাজে। 2 জন পুলিশ এসে বলে আপনাদের লাশের পোস্টমর্টম শেষ, আপনারা এখন আপনাদের লাশটি নিয়ে যেতে পারেন। তখন আমি বাইরে থেকে একটা ভ্যান নিয়ে এসে হাসপাতাল থেকে লাশটি বুঝে নিই। হাসপাতাল থেকে লাশটি নিয়ে আমাদের নদীঘাটে যেতে 10 মিনিট সময় লাগে। অনেক রাত হয়ে যাওয়ায় আমরা কোনো মাঝিকে খুঁজে পাই না। কিন্তু নদী ঘাটে আমরা একটা নৌকা বাঁধা দেখতে পাই। কোনো উপায় না পেয়ে ওই নৌকায় করে লাশটি নিয়ে যাবার সিদ্ধান্ত নেই। নৌকাটি আমাদের গাছের সাথে শিকল দিয়ে বাঁধা ছিল। আমরা তখন তালাটি ভাঙার চেষ্টা করি। তালা ভাঙার শব্দ শুনে একটা লোক চোর 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 বলে চিৎকার করে আমাদের দিকে এগিয়ে আসে। তার চিৎকার শুনে অন্য আরো একজন লোক নদীর ঘাটে এসে হাজির হয়। তখন তাদেরকে সব ঘটনা খুলে বলি। তখন চিৎকার করতে আসা লোকটি পরিচয় দেয় ওই নৌকার মাঝি। তখন আমরা তাকে অনুরোধ করি আমাদের এগিয়ে দিয়ে আসার জন্য, কিন্তু সে লাশটি দেখে আমাদের সাথে যেতে রাজি হয় না। আমরা তাকে দ্বিগুণ ভাড়া দিতে যাওয়ার পরেও সে আমাদের সাথে যেতে চায় না। তখন আমরা তাকে নৌকাটি দিতে অনুরোধ করি, কিন্তু সে নৌকা দিতেও রাজি হয় না। আমরা তাকে বলি সকালে আমরা তার নৌকা পৌঁছে দিয়ে যাব, তারপরেও সে রাজি হয় না। তখন মাঝির সাথে আসা অন্য লোকটি আমাদের অবস্থা দেখে তাদেরকে অনুরোধ করে আমাকে নৌকাটি দেবার জন্য। তার অনুরোধে মাঝি আমাদের নৌকাটি দিতে রাজি হন। তখন মাঝি নৌকার তালাটি খুলে দেয় এবং আমরা তার হাতে ভাড়ার টাকাটি দিয়ে লাশটি নৌকায় তুলে যাত্রা শুরু করি। আমরা যাত্রা শুরু করতে করতে রাত 2টা বেজে যায়। শীতকাল হওয়ায় সেদিন রাতে অনেক কুয়াশা পড়ে, তাই লাশের পাশে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। নৌকায় থাকা হারিকেনের হালকা আলোয় আমরা নদীর মাঝ দিয়ে যেতে থাকি। কিছু দূর যাবার পর
আমার সাথে থাকা অন্য দুজন লোক নদীর তীরে নৌকা থামাতে বলে। তখন আমি কারণ জানতে চাইলে তারা বলে তারা এই লাশের সাথে যেতে পারবে না, তাই বাধ্য হয়ে আমার নদীর তীরে নৌকা থামাতে হলো। তখন তারা নৌকা থেকে নেমে গিয়ে আমাকে বলল নৌকা চালাতে, এবং তারা নদীর পাড় দিয়ে আমার পেছন পেছন হেঁটে আসতে শুরু করলো। তখন আমি লাশটাকে নিয়ে একাই নৌকা চালাতে শুরু করি এবং আমার পিছে পিছে নদীর পাড় দিয়ে হেঁটে আসতে থাকে তারা। কিছু সময় পর তারা আমাকে ডাক দিয়ে জানান দেয় আমরা পিছে পিছে আছি। কিছু সময় পর তারা আমাকে ডাকা বন্ধ করে দিল। তখন আমি তাদের নাম ধরে ডাকতে শুরু করি, কিন্তু কোনো সারা শব্দ নেই। তখন আমি নৌকা নদীর পাড়ে ফিরাই এবং তাদেরকে খুঁজতে শুরু করি, কিন্তু আশেপাশে কোথাও কাউকে খুঁজে পাই না। তাদের খুঁজে না পেয়ে আমি আবার নৌকার কাছে ফিরে আসি এবং আশেপাশে কোনো বাড়িঘর না থাকায় কি করব বুঝে উঠতে পারি না। তখন কিছু সময় নদীর পাড়ে বসে থাকি ও তাদের ফিরে আসার অপেক্ষা করতে থাকি। অনেকক্ষণ বসে থাকার পরও তারা ফিরে না আসায় আমি নৌকায় গিয়ে বসি ও নৌকা বাইতে শুরু করি। তখনও সব ঠিক ছিল। সমস্যা শুরু হলো কিছু যাওয়ার পর। আমার মনে হতে থাকলো নদীর পাড়ে প্রচন্ড ঝড় শুরু হয়েছে এবং গাছপালা নদীর ভেতরে ভেঙে পড়ছে। কিন্তু অবাক করা বিষয় হলো আমাদের শরীরে একটুও বাতাস লাগছে না। তখন আমি হ্যারিকেনের আলোয় নদীর পাড় দেখার চেষ্টা করলাম এবং দেখতে পেলাম সবকিছু স্বাভাবিকই আছে এবং গাছপালা ভাঙার কোনো চিহ্ন ছিল না। তখন আমার ভয় লাগতে শুরু করে এবং আমি আমার জানা সকল দোয়া পড়তে পড়তে নৌকা চালাতে থাকি। এমন সময় একটা শব্দ আমার কানে আসতে লাগলো। আমার মনে হলো শব্দটি লাশের ভেতর থেকে আসছে এবং শব্দটি অনেকটা রেগে যাওয়া সাপের ফোঁস ফোঁস আওয়াজের মতো। আমি লাশের কাছে গিয়ে বিষয়টি নিশ্চিত হতে চাইলাম, কিন্তু যখন লাশের কাছে গেলাম তখন এই শব্দটা আর শুনতে পেলাম না। তখন অন্য একটা শব্দ আমার কানে আসতে লাগলো। এই শব্দটা ছিল নৌকা থেকে নদীতে ফোঁটায় ফোঁটায় কিছু একটা পড়ার শব্দ। তখন আমি হ্যারিকেনের হালকা আলোয় দেখার চেষ্টা করলাম এবং দেখতে পেলাম লাশ থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে নদীর পানিতে, যা ছিল অসম্ভব, কারণ মৃত্যুর 15 ঘন্টা পরে কোনো লাশ থেকে এত রক্ত বের হওয়া সম্ভব না। তখন আমরা দেখতে পেলাম, আমার ইচ্ছা হলো লাশের সাথে কোথা থেকে রক্তটি আসছে সেটা বোঝার জন্য তার গায়ের চাদর সরিয়ে দেখার সাহস যদিও আমার হলো না। তাই লাশের কাছ থেকে সরে এসে এবার নদীর পাড়ে গিয়ে নদীর কাছে গিয়ে নৌকা চালাতে শুরু করি। তখন আর একটা সমস্যা শুরু হলো। যখন আমি নদীর পাড়ে অর্থাৎ নদীর পাড়ের কাছ দিয়ে নৌকা চালাচ্ছিলাম তখন কোনো এক অদৃশ্য শক্তি নৌকাটিকে বারবার নদীর মাঝখানে টেনে নিয়ে যাচ্ছিল। তখন আমি অনেক কষ্ট করে নৌকাটি নদীর তীরে ফিরাই এবং নৌকা থেকে নেমে নৌকার এক প্রান্ত দড়িতে বেঁধে নৌকাটিকে টেনে সামনের দিকে নিয়ে আসতে থাকি। কিছু দূর যাবার পর আমি দিক হারিয়ে ফেলি। কোন দিক যাব বুঝতে পারছিলাম না। তাই নৌকাটিকে নদীর পাড়ে থাকা একটা গাছের সাথে বেঁধে অন্য একটা গাছের নিচে গিয়ে বসি। তখন আমার খুব ঘুম আসছিল, কিন্তু আমার ঘুমানোর সাহস হচ্ছিল না। দেখতে পাচ্ছিলাম, তাই আমি বারবার নদীর পানিতে মুখ ধুয়ে ঘুম ভাঙানোর চেষ্টা করছিলাম এবং কিছু সময় পর লাশের কাছে গিয়ে দেখছিলাম সব ঠিক আছে কিনা। আমি যতবারই লাশের কাছে যাচ্ছিলাম প্রতিবারই আগের মতো ফোঁস ফোঁস আওয়াজ শুনতে পাচ্ছিলাম এবং বারবার ভাবছিলাম সকাল কখন হবে। এমন সময় নদীর মাঝে দুটো আলো দেখতে পেলাম। একটু কাছে আসতেই দেখলাম দুজন লোক নৌকা নিয়ে এদিকেই আসছে। আমি তাদেরকে ডেকে সাহায্য চাইলাম, বললাম আমি দিক হারিয়ে ফেলেছি। তারা আমাকে দেখে নদীর তীরে নৌকা ভিড়িয়ে কাছে আসলো। তারা আমার নৌকায় লাশ দেখতে পেল এবং দুজন লোকের একজন আমাকে বলল, তুমি কি করে এখনো বেঁচে আছো? এখান দিয়ে কেউ রাতে একা গেলে সে আর বেঁচে ফিরতে পারে না। তখন অন্য লোকটি তাকে ধমক দিয়ে বলল, এইগুলো না বলে লোকটিকে আগে বাড়ি পৌঁছে দিয়ে আসি। তখন তারা লাশটি নিয়ে আমাকে বাড়ি পৌঁছে দেয়। বাড়ি ফিরে দেখি দুজন আমার বাড়িতে বসে আছে যারা লাশ আনতে আমার সাথে গিয়েছিল। এই সব ঘটনা আমি বাড়ির কাউকে বলিনি। লাশটি জানাজা ও দাফন করার পর আমি বাড়ি চলে আসি। এই ঘটনার পর থেকে আমি টানা 1 মাস কিছু খেতে পারতাম না। যাই খেতাম বমি হয়ে যেত। দিন দিন আমি শুকিয়ে যেতে থাকি এবং শরীরে হাড় ছাড়া মাংস ছিল না এবং অসুস্থ শরীর নিয়ে একদিন আমি লাশের পাশে থাকা গ্রামের খালার বাড়িতে যাই। খালা কেন জানি আমাকে দেখে কিছু একটা বুঝতে পারেন এবং আমাকে বারবার জিজ্ঞেস করতে থাকেন আমি ভয় পেয়েছি কিনা, আমার সাথে খারাপ কিছু ঘটেছে কিনা। আমি তখন তাকে সব ঘটনা খুলে বলি। সে তখন বাড়ি থেকে বেরিয়ে যায় এবং আমাকে বলে, যতক্ষণ না আমি বাড়ি ফিরে আসি তুই বাড়ি থেকে কোথাও যাবি না। তখন
খালা ফকিরহাটে থাকা পরিচিত এক কবিরাজের কাছে যায়। সন্ধ্যার সময় খালা কবিরাজকে নিয়ে হাজির হয়। কবিরাজ আমাকে দেখেই কিছু না বলে পুকুর থেকে পিতলের বদনায় করে পানি নিয়ে আসেন। তারপর আমাকে উঠানের মাঝখানে বসিয়ে পুকুর থেকে আনা ঠান্ডা পানির বদনায় নল দিয়ে আমার মাথায় ঢালতে শুরু করেন। অবাক করা বিষয় হচ্ছে, আমার মাথায় যখন পুকুরের ঠান্ডা পানি ঢালছিল তখন আমার মনে হচ্ছিল আমার গায়ে প্রচন্ড গরম পানি ঢালা হচ্ছে এবং শরীর পুড়ে যাচ্ছে। পানি ঢালা শেষে কবিরাজ আমাকে বলল, যদি আর 2 দিন দেরি করতে তাহলে তোমাকে আর বাঁচানো সম্ভব হতো না। ওই দিনের পর থেকে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাই। এটাই ছিল আমার কাকার সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি 100% সত্যি। আমরা এখন আমাদের একটা চমৎকার ঘটনায় যাব। আমাদের নতুন একজন অতিথি এসছেন তার কাছে, তারপরে তো বাবু হয়ে আছেন। সুতরাং আমি এটাই বলছি যে আপনাদের অপেক্ষা করতে হবে। আজকের এই ঘটনাটি চমৎকার একটি ঘটনা। আমরা চলে যাচ্ছি সেই ঘটনায়। যিনি ঘটনা বলবেন তিনি তার নাম, পরিচয়, কোথা থেকে এসছেন, সো আমরা সরাসরি। আসসালামু আলাইকুম। জি বলুন। হ্যালো বুত্তরম দেখনার, আমি হারুন রশিদ, এসেছি 56তম এমবিবিএস ব্যাচ রাজশাহী মেডিকেল কলেজ থেকে। জি। আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ জেলা। ওকে। আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমাদের মেডিকেল কলেজের বর্তমান কর্মরত ডোম তার কাছে শোনা। ঘটনাটি ঘটেছিল তার দাদার সাথে। জি। তিনিও ছিলেন একজন পেশায় ডোম। Okay. ঘটনাটি 80-র দশকের। জি। রাজশাহী জেলার তানোর থানার জি। একটি গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে একজনের মাথায় আঘাত লেগে মৃত্যু হয়। স্বাভাবিকভাবে সেটা ময়নাতদন্ত করার জন্য রাজশাহী মেডিকেল কলেজে আনার ব্যবস্থা করা হয়। 80-র দশক বিধায় তখন গ্রাম অঞ্চলে একমাত্র বাহন ছিল গরুর গাড়ি। তো জেনারেলি সেটা গরুর গাড়িতে আনার ব্যবস্থা করা হয়। কোনো এক কারণে তাদের যাত্রা করতে প্রায় রাত হয়ে যায়। লাশের সাথে ছিলেন একজন চৌকিদার এবং গারোয়ান, জি। যারা পাশাপাশি বসেছিলেন। আচ্ছা। তারা যখন যাত্রা শুরু করলেন, কি 10-15 মিনিট ভালোই আগালেন আর জি। বিপত্তিটা ঘটলো একটা তেঁতুল গাছের নিচে, যা ছিল 2টি গ্রামের মাঝখানে এবং জনমানবশূন্য এলাকায়। সেখানে এসে গরুগুলো হঠাৎ থেমে গেল। তখন চালক, গাড়োয়ান আর কি, তিনি গরুগুলোকে মারতে থাকলেন সামনে আগানোর জন্য, কিন্তু গরুগুলো কিছুতে সামনে আগাচ্ছিল না। তখন চৌকিদার এবং গাড়োয়ান গরুগুলির চাকা কিছুতে আটকে গেছে কিনা তা পরীক্ষা করার জন্য পিছনে তাকালেন। কিন্তু পিছনে তাকে তারা যা দেখলেন তা দেখার জন্য তারা দুজনে কেউই প্রস্তুত ছিলেন না। আচ্ছা। তারা দেখলেন লাশটি তাদের দিকে মুখ করে বসে আছে। এটা দেখার পর তারা হতভম্ব হয়ে গেলেন এবং পাশের গ্রামের দিকে ছুটতে শুরু করলেন। ওকে। পাশের গ্রামে গিয়ে লোকজনকে জানালেন তাদের সাথে কি ঘটে। বিস্ময়কর ঘটনাটা ঘটে গেছে। জি জি। তখন গ্রামের লোকজন লাঠিসোঁটা, মশাল নিয়ে সেই স্থানে আসলেন। এসে তা দেখলেন তা ছিল আরো ভয়াবহ। আচ্ছা। গরু দুটি মৃত অবস্থায় পড়ে আছে হুম। আর লাশটি পুরো অবস্থায় শোয়ানো আছে। তারা আকস্মিকতার কারণে রাত্রে পাশে গ্রামে অবস্থান করলেন এবং পরদিন অন্য একটি বাহনের মাধ্যমে লাশটি রাজশাহী মেডিকেল কলেজে আনার ব্যবস্থা করলেন। আচ্ছা। ঘটনাটা এখানে শেষ হয়ে গেলেই পারত, কিন্তু যা ঘটলো তা হচ্ছে আরো ভয়াবহ। চৌকিদার এবং গাড়োয়ান তার দুজনে মারাত্মক জ্বরে আক্রান্ত হলেন। জি। প্রায় 15 দিন ভোগার পরে চৌকিদারটি মারা গেলেন, আচ্ছা। কিন্তু গাড়োয়ানটি সুস্থ হয়ে গেলেন। মাঝে মাঝে তিনি স্বপ্ন দেখতে শুরু করলেন সেই লাশটিকে, যা বিভৎস হাসিতে তাকে বলছে, আমি তোর গাড়িতে আবার উঠতে চাই। আচ্ছা। এরপর এরপর চালকটি গাড়ি চালানো বাদ দিয়ে দেন। আচ্ছা। লাশটি রাজশাহী মেডিকেল কলেজে আনা হয় এবং ডোম সমাজে একটা প্রচলিত ধারণা আছে, জি। যে সকল লাশ এরকম শয়তান হয়ে যায় তাদের পায়ের গোড়ালিতে আর কি পেরেক ঢুকিয়ে দিলে এটা সবচেয়ে ভয়ঙ্কর পার্ট। হ্যাঁ। তারা নাকি আর শয়তানি করতে পারে না। জি। তো লাশটির সাথে তাই করা হয় এবং তার লাশটির 2 পায়ে পেরেক ঢুকিয়ে তার স্বজনদের মাঝে হস্তান্তর করা হয়। ব্রেক ঠুকে দেওয়া হয় পায়ের মধ্যে। হ্যাঁ, পায়ের গোড়ালিতে। আচ্ছা, পায়ের গোড়ালিতে। হ্যাঁ, দেওয়া হয়। এখানে আর কি ম্যালিউল আছে, ওকে। ওইখানে ঠুকে দেয়। ওকে।
অনেক ধন্যবাদ। এমন একটি ঘটনা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। ঘটনাটির সময়কাল 1968 সালের দিকে, 68 বা 69 এমন একটা সময় আর কি, এক্সাক্ট সালটা বলতে পারছি, তবে এই 2 সালের মধ্যে কোন একটা হবে। ঘটনাটি আমার এক আঙ্কেল বলেছেন। ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার নাম হচ্ছে সনাতন ডাক্তার, ওনার নাম হচ্ছে সনাতন দা। তো সবাই তাকে সনাতন ডাক্তার নামে চিনতেন আর কি। আজকে রাজবাড়ী যে মাছ বাজার রয়েছে, মাছ বাজার মেইন যে বাজারটা রাজবাড়ী জেলা সদরের, তো ওই মাছ বাজারের ঠিক কাছেই একটা ছোট্ট টিনের একটা দোকান ছিল, মানে একটা ডিসপেন্সারি, হোমিওপ্যাথির একটা ডিসপেন্সারি ছিল। তো উনি এটা চালাতেন। আসলে ডাক্তার হিসাবে ওনার তেমন কোনো খ্যাতি ছিল না, রোগী টুগী খুব বেশি উনি পেতেন না। তবে ভালো মানুষ হিসাবে ওনার একটা বিশেষ খ্যাতি ছিল, সৎ, পরোপকারী, সহজ সরল মানুষ হিসাবে এবং নিরেট ভদ্রলোক বলতে যেটা বোঝায়, উনি তেমনই একজন মানুষ ছিলেন সনাতন ডাক্তার। তো কিন্তু রোগী ওরকম পেতেন না, ওরকম পরিচিত উনি ছিলেন না। টুকটাক আসতেন, ওনার বাড়ি ছিল রাজবাড়ির কুঠিপাচুরিয়া গ্রামে। তো ওনার একটা বাইসাইকেল ছিল, প্রতিদিন উনি আসতেন, এই প্রায় 10-12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে উনি আসতেন। আবার মাগরিবের পরপরই, কারণ তখনকার সময় কিন্তু এদিকে ইলেকট্রিসিটি অতটা ছিল না, থাকলেও খুব আর কি, ওই সময় সে মুক্তিযুদ্ধের আগে, তো এই জন্য সন্ধ্যার পরে মানুষজন ওই সময় থাকতো না ওইদিকে, এই জন্য উনি বাড়ি চলে যেতেন সাইকেল নিয়ে। আর ওনার দোকানেও একজন কম্পাউন্ডার ছিলেন, ওর বাড়ি রাজবাড়ির প্রপারেই, তবে সে এখন কোথায় আছে আমি জানি না, আমি তার কোনো সন্ধান পাইনি। তার নাম ছিল আব্দুর রহিম, সে ওনার দোকানের কম্পাউন্ডার ছিলেন আর কি। তো যেটা করতেন, সনাতন ডাক্তারের ওই দোকানের চাবি থাকতো 2টা, তো উনি একটা চাবি নিয়ে চলে যেতেন, আর আব্দুর রহিম একটু পরে দোকান বন্ধ করে দিতেন, যেহেতু তার বাসা কাছেই, এই জন্য সে ওই দোকানটা পরে বন্ধ করে সে বাড়িতে যেত। তো একবার কি হয়েছে, শীতকালের সময় তো ঠিক মাগরিবের একটু আগ দিয়ে একজন লোক এসেছে, যে সনাতন ডাক্তারকে বলতেছেন, ডাক্তার সাহেব আমার বাড়িতে একটা রোগী আছে, চলেন আপনাকে একটু যেতে হবে কষ্ট করে। তো এখন উনি চিন্তা করছেন আর কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে, তো এখন যাব, আর ফিরতে ফিরতে যদি দেরি হয়ে যায়, তো উনি আসলে ওরকম আগ্রহ নাই। ওই লোকটা বলতেছেন যে না না আপনি চলেন, আমার বাসা কাছেই। যদিও ওই লোকটাকে উনি চেনেন না, তারপর চিন্তা করেন কাছে বাসা দিকে শুধু কতক্ষণ লাগবে, কই যেতে আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা। তো চিন্তা করলেন আধা ঘন্টা দেরি, খুব বেশি দেরি না আর কি, আসতে পারবো। এখন ওনার সাথে মানে আর সাইকেল নেন নাই, উনি চিন্তা করছেন যে ওনার সাইকেলের আবার আজকে যে মানে যেটা সাধারণত কেউ বসতে পারে, ওনার ওইটা খুব নড়বড়ে ছিল। চিন্তা করেন যে এই লোকটাকে বসালে তো সাইকেলটা ভেঙে যেতে পারে, তো চিন্তা করেন সাইকেল দোকানেই থাক, আমি ওনাকে নিয়ে হাঁটতে থাকি, যেহেতু কাছেই বাড়ি। এখন এই যে হাঁটা শুরু করেছে, হাঁটছে, তো বলতেছে কি তোমার বাড়ি কোথায়, এই যে সামনে। তো সামনে করতে করতে বলে তোমার বাড়ি কোথায়, বলে সোনাকান্দর গ্রাম। সোনাকান্দর গ্রাম কিন্তু যারা রাজবাড়ি শুনছেন, এখানে যদি আপনি সাইকেল চালিয়েও যান, ওখানে যেতে না হলে 15 থেকে 20 মিনিট লাগবে, আর পায়ে হেঁটে গেলে প্রায় 45 মিনিট 50 মিনিট সময় লাগবে। তো এখন হয়তো বা সাইকেলে বা এখন অটোতে গেলে খুব কাছেই, কিন্তু ওই সময় পায়ে হেঁটে যাওয়ার পথটা একটু দূরে ছিল। এখন বলে তোমার বাড়ি সোনাকান্দর গ্রামে, তো আমাকে আগে থেকে বলো নাই কেন? বলে যদি না আসতেন, এই ভয়ে বলি নাই। তো যাই হোক, উনি ওই বাড়িতে যান, গিয়ে রুগী দেখেন, রুগী দেখে ফিরতে ফিরতে ওনার দেরি হয়ে যায়। আর ওনার দেরি দেখে ওই ওনার দোকানের যে কম্পাউন্ডার আব্দুর রহিম, সে দোকান বন্ধ করে চলে গেছে। এখন উনি চিন্তা করছে, উনি এসে দেখেন দোকান বন্ধ, এখন ওনার সাইকেল তো দোকানের মধ্যে, এখন বাসায় যাবেন কিভাবে? তা উনি চিন্তা করেন কি আর করা, যেহেতু চলেই গেছে। তখনকার দিনে তো মোবাইল ফোন ছিল না, আর আব্দুর রহিমের বাড়ি আর একটা গ্রামে ছিল, এখন সেখানে গিয়ে তো চাবি আনা সম্ভব না, এমনিতে দেরি হয়ে গেল। চিন্তা করেন ঠিক আছে, হাঁটতে হাঁটতেই চলে যাবো আজকে। তো উনি ওই চিন্তা করে হাঁটা শুরু করেন, ওখান থেকে হাঁটা শুরু করেন। তো আজকে আমি ওই রাসেল ভাই, ওই যে লোকোশেডের যে গল্পটা আমি সাধারণত বলি, ওই লোকোশেড দিয়ে হাঁটা শুরু করছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, লোকোশেড কিন্তু তখন হন্টেড ছিল না। লোকোশেড হন্টেড হয়েছে 1971 সালের পরে, কারণ ওই জায়গাতে তো অনেক গণহত্যা হয়েছে, এখনো কিন্তু ওখানে বধ্যভূমি আছে। তো যার কারণে ওই ঘটনাটা 1971 সালের আগে, তো তখন ওই জায়গাটা হন্টেড ছিল না। যার কারণে উনি যখন লোকোশেড পার হয়ে দিকে চলে যাচ্ছেন, কোনো ঘটনা ওনার সাথে ঘটে নাই। আর আজকে যে রেল লাইনটা লোকোশেডের এদিক দিয়ে গলন্দ ঘাট পর্যন্ত চলে গেছে, তখন কিন্তু এই রেল লাইনটা ছিল না।
রেল লাইনটা অন্য দিক দিয়ে ছিল, ওটা এমনি পায়ে হাঁটা পথ ছিল ওই দিক দিয়ে। তো উনি যাচ্ছেন ওই দিক দিয়ে, একদম সোজা চলে গেলে ওনার বেশ ঘন্টাখানেক হাঁটলে ওনার বাড়ির কাছাকাছি উনি চলে যেতে পারেন, ঘন্টা 2-2.5 লাগে আর কি হেঁটে যেতে। উনি যাচ্ছেন কিছুটা পথ পার হয়ে দাঁতশি বাজার নামে একটা জায়গা আছে, এটা রাজবাড়ির লোকজন অবশ্যই চিনে থাকবেন সেটা। তো দাঁতশি বাজারটা পার হয়ে উনি হাঁটা শুরু করেন, এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তো ওনার হাতে কিন্তু ভাইয়া একটা মানে টর্চ লাইট থাকতো সব সময়, যেহেতু উনি রাত্রে চলাফেরা করতেন, টর্চ লাইট থাকতো। তো টর্চ লাইট মানে জ্বালিয়ে উনি যাচ্ছেন, হঠাৎ ওনার মানে পথের সামনে মানে একটা মাঝারি আকৃতির একটা বিড়াল সামনে পড়ে, বিড়াল। তো বিড়ালটি ওনার পথ আগলে দাঁড়িয়ে আছে, বিড়ালটি সরে না, এবং উনি বিড়ালটিকে সাইড কেটে চলে যাওয়ার চেষ্টা করলো, বিড়ালটি আবার সামনে চলে আসে। তো উনি রাসেল ভাই উনি ডাক্তার মানুষ ছিলেন, তো বিজ্ঞান মনস্ক ছিলেন, উনি এসব জিন ভূত প্রেত এগুলো আবার বিশ্বাস করতেন না, আর ওনার সাথে কখনো কোনো ঘটনা ঘটেও নাই, স্বাভাবিকভাবে ওনার বিশ্বাস করার আসলে কথাও না, এরকম একটা মেন্টালিটি ওনার ছিল যে এগুলা সব মনের ভুল আর কি। বিড়াল যেহেতু সামনে এসেছে, তো উনি এই বিড়ালটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, তো বিড়ালটি সরে না, উনি যেদিক দিয়ে যাওয়ার চেষ্টা করে বিড়ালটি বারবার পথ আগলে দাঁড়ানোর চেষ্টা করছে। তো একটা পর্যায়ে বিড়ালটিকে উনি মানে একটা লাঠি নিয়ে ধাওয়া করেন, তো বিড়ালটি একটু সাইডে সরে যায় ভয় পেয়ে, আবার উনি হাঁটা শুরু করেন। এরপরে বিড়ালটি কি ওনার পা জড়িয়ে ধরছে বারবার, কিছুতেই মানে যেতে দিতে যাচ্ছে না সামনের দিকে। তো উনি আরো বিরক্ত হয়ে মানে পা ঝাড়ি দিয়ে বিড়ালটিকে দূরে ফেলে দেন। এরপরে দেখেন বিড়ালটি হেঁটে কোন দিক দিয়ে চলে গেল, আর তাকে ওই বিড়ালটিকে আর দেখেনি। উনি সামনে হাঁটা শুরু করেন, এরকম 15-20 মিনিট হাঁটার পরে হঠাৎ দেখে যে একজন মহিলা, দূর থেকে দেখছেন একজন মহিলা সামনে সাদা কাপড় দিয়ে কিছু একটা ঢেকে রেখেছে আর কান্নাকাটি করছে, নাকি সুরে কান্নাকাটি করছে। তো উনি যত কাছে যাচ্ছেন মানে ভয়াবহ রকমের দুর্গন্ধ ওনার নাকে আসছে, মানে এত দুর্গন্ধ যে শেষ পর্যন্ত নাকে মানে কাপড় দিয়ে সামনে গেছেন, যে বলছেন এই কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? তো উনি বলছেন যে আমার ছেলে মারা গেছে। তো বলছে ছেলে মারা গেছে, তো এটা কি আপনার ছেলে? বলে হ্যাঁ ছেলে। তো কখন মারা গেছে? বলে আজ সকালে মারা গেছে। তখন উনি বলছেন যে দেখি তো আপনার ছেলের লাশটা দেখি তো। ওই মহিলা ওই কাপড়টা সরান, তো দেখেন যে লাশটা মানে একটা পা ওই মাটিতেই আটকে গেছে, মানে কি বলবো মানে প্যারালাইজড হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপর উনি অনেক চেষ্টা করে কষ্ট করতে 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 ব্রিজের উপর ওঠেন। ব্রিজে ওঠার পরে উনি যখন নামতে যাবেন, নামার পথটা তো রাসেল ভাই একটু ঢালু, নামতে যাওয়ার সময় উনি ওই হুমড়ি খেয়ে পড়ে যান সামনে। উনি যখন পড়ে যান, ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল, তখনও হাতে টর্চ লাইটটা ধরা। তো উনি তখন সামনের থেকে যখন মাটির সাথে পড়ে গেছেন সামনে, উনি খেয়াল করছেন সামনে থেকে কি যেন একটা আসছে, দুইটা জিনিস। উনি চাঁদের আলোতে যতটুকু বুঝতে পেরেছেন বড় আকৃতির দুইটা কাকড়া। কিন্তু রাসেল ভাই উনি যখন টর্চ লাইট জ্বালিয়েছেন তখন দেখে যে কবজি থেকে নিচে যে আমাদের মানে হাতের পাঞ্জা সহ 5 আঙ্গুল, যেটা এই আঙ্গুল 5 আঙ্গুল দিয়ে কি দুইটা হাত জাস্ট হাতের কবজির নিচের অংশ সামনের দিকে এগিয়ে আসছে। উনি টর্চ লাইট জ্বালিয়ে দেখেছেন, তখন উনি ভয় পেয়েছেন, কিরে এই হাত কিভাবে আসলো? হাতের কবজির নিচের অংশ আছে কিন্তু বডিটা নাই। তখন আর একটা বিষয় যে ওই যে লাশের যে একটা বিকট গন্ধ উনি পেয়েছিলেন না, ওই গন্ধ তো ক্রমশ ওনার কাছে আসছে। উনি তখন চিন্তা করেন যে আমি একটু আগে একটা লাশ দেখে আসছি, হাতের কবজি ছিল না, দুই হাতের 2 কবজির নিচের অংশ ছিল না, লাশটা ছিল মানে পচে যাওয়া লাশ, মানে খুব দুর্গন্ধ ছিল। মনে হচ্ছে যে ওই যে দুইটা হাত এগিয়ে আসছে, ওই হাতের দেখে উনি দূর থেকেই বুঝতে পেরেছেন যে এই হাতটা ঠিক ওই যে পচে যাওয়া হাতের মতো এবং খুব দুর্গন্ধ হচ্ছে। উনি ওই সময় হচ্ছে ভয় পান এবং উনি মানে সমস্ত শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ান। উঠে দাঁড়িয়ে মানে উনি যখন সামনের দিকে যাবেন, তো পিছন দিকে যাওয়ার সুযোগ, উনি সামনের দিকে ওনার বাড়ি সামনের দিকে যাচ্ছেন, ওই হাতগুলো মানে বারবার ওনার সামনে এসে ওনার পথ আগলে দাঁড়াচ্ছেন। তারপরও যখন উনি ওই হাতকে ওভারটেক করে চলে যাওয়ার চেষ্টা করেছেন, তখন ওই দুটো হাত ওনার পা চেপে ধরেছিল। এরপর উনি
মানে ওনার ধর্মের যে মন্ত্র আছে, শ্লোক আছে, সেগুলো উচ্চস্বরে পাঠ করতে থাকেন আর সৃষ্টিকর্তার নাম জপতে থাকেন। এটা করতে করতে উনি মানে সমস্ত শরীরের শক্তি দিয়ে উনি দৌড়ানো শুরু করেন। ওই হাত যে কোথায় গেছে, কি হয়েছে, উনি আর বলতে পারেন না। হ্যাঁ, আর ছিল না তার সাথে। কিছু দূর সামনে গিয়ে একটা মানুষের সাথে উনি ধাক্কা খান। তো ধাক্কা খান যখন, তখন ওই লোকটা বলে ওঠে, এই আপনি চোখে দেখেন না? তখন বলে, আরে রহিম, তুই এখানে কি করিস? বলে, ও দাদা, আপনি, আপনার দেরি দেখে আমি দোকান বন্ধ করে দিছি। তো চিন্তা করলাম যে আমার তো আবার আগামীকালকে একটা জরুরি কাজ আছে, দোকানে তো আসতে পারবো না। তো চিন্তা করলাম যে আপনার কাছে তো চাবি নাই, তো আপনার বাড়িতে এসে চাবিটা দিয়ে যাই। তো এই জন্য আমি আপনার বাসার আসার চেষ্টা করতেছিলাম, মানে আসছিলাম আর কি। তো তুই সাইকেল নিয়ে আসিস নাই কেন? হেঁটে হেঁটে আসছিস কেন? ও বলে যে আমি সাইকেল ভালো চালাইতে পারি না। এই কথাটা শুনে ওনার একটু অবাক লাগে, কিন্তু আব্দুর রহিম কিন্তু খুব ভালোই সাইকেল চালাইতে পারতো। কিন্তু ও বলছে যে আমি ভালো সাইকেল চালাইতে পারি না। তো আচ্ছা ঠিক আছে, আসছি যখন, চল, এই যে একটু আগে এই ঘটনা ঘটছে। তখন আব্দুর রহিম বলছে যে যাক, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন আপনাকে, কোনো বিপদ আপদ হয় নাই। রাত্রেবেলা চলাফেরার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। এই কথা বলে মানে আব্দুর রহিমের সাথে বিভিন্ন গল্প টল্প করতে করতে ওনার বাড়ির কাছে চলে আসে। তখন সনাতন ডাক্তার উনি বলতেছেন যে রহিম, চল বাড়িতে চল, তোর দিদি রান্না বাড়া করছে, একবার খাওয়া দাওয়া কর, আজকে থেকে যা, অনেক রাত হয়ে গেছে। তো বলে, না না, আমার আগামীকালকে কাজ আছে, আমি থাকতে পারবো না, আমি বাড়িতে যাব না, আপনি যান, এই চাবিটা রাখেন, দোকানের চাবি, আমি চলে গেলাম। বলে, না তা কি হয় নাকি, বাড়িতে যাবি না কেন? কিছুতেই সে বাড়িতে ঢোকে না। তো যখন উনি চিন্তা করেন যে এত রিকোয়েস্ট করলাম, যেতে চাচ্ছে না, উনিও একটু বিরক্ত হন, মন খারাপ করেন, এত রিকোয়েস্ট করা যাচ্ছে না, তো ঠিক আছে, তাকে বিদায় দিয়ে দেন, সেও চলে যায়। তো উনি বাড়িতে যান, যাওয়ার পরে ওনার স্ত্রীকে সব ঘটনা খুলে বলেন। খুলে বলার পরে যদিও ভয় পেয়েছিলেন, তারপরে ওই যে আব্দুর রহিম পথের একটা জায়গার সঙ্গ দিয়েছিলেন আর কি, ভয়টা অনেকটা কমে গিয়েছিল আর কি। খুব যে ভয় পেয়ে একদম জ্বর চলে আসছে, বিষয়টা এরকম না। পরের দিন উনি দোকানে গেছেন, ওনার যে ডিসপেন্সারি সেখানে গেছেন, যার পর দেখে আব্দুর রহিম দোকান খুলে বসে আছে। কিরে আব্দুর রহিম, তুই না বললি যে কালকে মানে আজকে আসবি না? বলে যে আপনাকে আমি কখন বললাম আজকে আসবো না? আপনার সাথে তো আমার দেখাই হয় নাই। তখন উনি বলছে, কি বলিস দেখা হয় নাই? কালকে রাত্রে না তোর সাথে আমার ধাক্কা লাগলো, তারপর গল্প করতে করতে গেলাম, তুই আমাকে দোকানের চাবি দিলে, এই যে চাবি, এই যে আমি চাবি সাথে নিয়ে আসছি। বলে, আরে এই চাবি আপনি পেলেন কোথায়? আমি তো এই চাবি কালকে দোকানে রেখেই চলে গেছি, আপনার দেরি দেখে দোকান টোকান তালা মেরে চলে গেছি, চাবি তো দোকানের মধ্যেই ছিল, চাবি আপনি পেলেন কোথায়? চাবি তো আমি আপনাকে দেই নাই, আর আমি তো দোকান তালা মেরে আমি তো বাড়িতে চলে গেছি। তখন উনি চিন্তা করেন, তাহলে আমার ওই পুরো পথ সঙ্গ দিল কে? এইটার মানে রহস্য উনি আর উদ্ধার করতে পারেন নাই রাসেল ভাই। উনি স্বাধীনতার পূর্বেই, যখন মোটামুটি আমাদের এই দেশে একটু বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, উনি ওই সময়ই মানে ওনার ওনার ফ্যামিলির অন্যান্য মেম্বার যারা, তারা নদিয়া অঞ্চলে থাকতেন। উনি ওই সময় ওনার জমি জমা বিক্রি করে দিয়ে চলে গিয়েছিলেন আর কি, আর ফেরত আসেন নাই কখনো, যার কারণে উনি এখনো বেঁচে আছেন কিনা আমরা জানি না। তবে একটা বিষয় রাসেল ভাই, আমি এই ঘটনার থেকে একটা বিষয় আমি মানে শিক্ষা পেয়েছি, বা আমি বুঝতে পেরেছি, আশা করি স্যারও বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে এই যে সনাতন ডাক্তার যিনি, উনি একজন খুবই পরোপকারী ভালো মানুষ ছিলেন। রাত্রেবেলা হয়তোবা চলার পথে উনি বিপদে পড়েছেন, কিন্তু দেখেন আব্দুর রহিম সেজে কোনো একজন তাকে হেল্প করেছে, হয়তোবা আল্লাহ তাকে পাঠিয়েছেন। তো যারা মানুষের উপকার করে, মানুষের কল্যাণ কামনা করে, তারা যদি কখনো বিপদে পড়েও, সে প্যারানর্মাল বিষয় হোক আর যেটাই হোক, সে যে ধর্মের লোকই হোক, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করবেন। যেভাবে সাহায্য করা প্রয়োজন, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করবেন। তো এই ঘটনাটা ছিল জাস্ট এক রাতেরই ঘটনা। এরপরে ওনার সাথে আর কোনো ঘটনা ঘটেছে বলে জানি না। এই এক রাত্রেই রাসেল ভাই এই ঘটনাটি ঘটেছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, এন্ড তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার, আমি ফারুক আহমেদ রিয়াল, আমি এসেছি ধানমন্ডি থেকে। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব,
সেটি আমার এলাকার ঘটনা, ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। তবে আমি রাসেল ভাই, আমি ছোটবেলা থেকে একটা প্রবলেম ছিল যে আমি যখন ঘুমাতাম রাতে, তখন হঠাৎ করে মানে মাঝরাতে দেখতাম আমার সাথে কে পাশে জানি কে আচ্ছা। ঘুমিয়ে আছে, তখন আমি ভয় পেয়ে চিৎকার দিতাম আর কি। জি। তো এইটার পরে এরকম চলতে থাকে, মানে এটা কেউ বেশি মানে খামখেয়ালিপানা মনে করে। পরবর্তীতে আমি একদিন আমার গ্রামের বাড়িতে যাই, তখন গ্রামের বাড়ি থেকে আমি আমাদের মানে বাসায় আর কি ত্রিশালে আসি। তো ত্রিশালে আসার পর আমার 3টা ফ্রেন্ডের সাথে দেখা হয়। তার নাম হচ্ছে আলামিন, তিতাস আর হচ্ছে বাপ্পি। ওরা বলে চল একটু ঘুরে আসি। কোথায় যাবি? তো আমাদের ওই থানার অপোজিটে ঠিক একটা ভূমি অফিস আছে, ভূমি অফিসের পাশে একটা ডাক বাংলো আর কি ত্রিশালে। তো ওইটার পাশে একটা মানে বড় তেঁতুল গাছ, অনেক পুরনো। ওইটা একদম সুতিয়া নদীর পাশেই। আর অপোজিটে হচ্ছে একটা শ্মশান ঘাট। জায়গাটা খুব হন্টেড, ওইখানে মানে দিনের বেলাও খুব মানে একদম নিরিবিলি। তো যেটা হয়েছে রাসেল ভাই, ওইখানে আমরা যাওয়ার পর ওরা আমার বললো যে চল তেঁতুল পাড়ি। না, এখন তো মানে মাগরিবের আজান দিবে, তো এই অবস্থায় যদি এখন উঠি তাহলে ভয় লাগতেছে। তো তখন হইলে গিয়ে রাসেল ভাই যে আমার ওরা বললো যে তুই উঠ। তো আমি গাছের মধ্যে যখন উঠি, তখন নিচে তাকাই দেখি ওরা কেউ নেই। আমি বলছি মজা করতেছি সবাই, কই গেলি? ওরা বলে যে দেখি কেউ নাই। তখন যেটা হলো রাসেল ভাই, আমি উপরের দিকে তাকিয়ে যা দেখলাম সেটা হচ্ছে ভাই এমন এক কুৎসিত এক মহিলা, যেটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। সে আমার দিকে তাকিয়ে তখন একটা মানে এমন ভয়ঙ্কর হাসি দিল, তখন আমি সাথে সাথে ওইটা দেখেই মানে আমি সেন্সলেস হয়ে যাই। তখন আমি কিছুক্ষণ পরে আমি দেখি আমি বাসায়, তখন অনেক মানুষ চলে আসে। তখন আব্বাকে ফোন দেওয়া হলো, তখন এগুলো কেউ বিশ্বাস করে নাই, তখন যে বলে শয়তানি করিস তুই। তারপরে যেটা হলো যে একজন কবিরাজকে ডাকা হলো হুজুর। তো হুজুর একটা মানে কুসল টুসল করায়, তারপর আমি ওই দিন ঘুমিয়ে পড়ি। পরের দিন একদম সকালবেলা আমি ঠিক ঘুমাই হচ্ছে আব্বা আম্মার মাঝখানে, তারা 2জন পাশে ঘুমাই। আমাদের বাসার গেটও তখন তালা মারা ছিল। তো তখন একদম সকালবেলা ফজর আজানের পরে রাসেল ভাই যেটা হলো যে আমি তখন কিছুই জানি না। কিছুক্ষণ পরে আমাকে খুঁজে পাই না। কিছু দূর যাওয়ার পরে একটা গাছের মধ্যে, ওই গাছটা আমাদের এলাকায় সবাই চিনে, গাছটা শয়তান গাছ বলে ওইদিকে, আমাদের বাসার পাশেই। তো ওইখানে একদম ফজর আজানের সময় আমি এমন এক মানে একটা গাছের একদম ঠিক মানে একদম মানে মানে কি বলে ওইটা যে খুব মানে মানে একটা ছোট এর মধ্যে আর কি একদম দাঁড়িয়েছিলাম, মানে যেটা মানে বিশ্বাসযোগ্য না। তো তখন সবাই ওখানে চলে যায়। তখন আব্বা আম্মারে ডাকা হয়, তখন ওরা অনেক কষ্ট করে ওদেরকে বলা হয় যে মানে তোমাকে এখান থেকে ফেলে দেওয়া হবে এরকম। তারপর রাসেল ওইখান থেকে আমাকে নিয়ে আসা হয়, কিন্তু এইভাবে দিন চলে যায় আর কি ওই দিন। তারপর আমি সন্ধ্যার সময় যেটা দেখি রাসেল ভাই, যে আমি যে মানে ওই তেঁতুল গাছের যে মহিলাটাকে দেখছিলাম, সন্ধ্যার সময় আমার আশেপাশে যারা ছিল আমি ঠিক সবাইকে যেমন মানে ওদের ওই মহিলাটার মধ্যে দেখতে পাই, এবং যে সবাই আমার দিকে তাকে মানে এমন ভাবে হাসতেছে যে আমি ভয়ে শুধু চিৎকার করি আর আমি ছটফট করতে থাকি সারাদিন। তো এইভাবে রাসেল ভাই প্রায় অনেকদিন এই কাহিনীটা চলে। তারপর রাসেল ভাই মানে অনেক কবিরাজ, তারপর হচ্ছে আপনার অনেক ভালো হুজুর দেখানো হয়। তারপরে এইভাবে আরো ছোট ছোট অনেক কাহিনী প্রায় 3 মাস ধরে চলতে থাকে। তখন যেটা হয়েছে রাসেল ভাই, এরকম ছোট ছোট কাহিনী হইতে থাকে, তখন আমি রাতের বেলা আর আমি ঘুমাতে পারি না। তখন আমার শরীরে এমন এক ধরনের শক্তি হয় যে 4-5 জন আমাকে ধরে রাখতে পারে না, এবং এইভাবে আমি সবাইকে শুধু ওই মহিলার মধ্যে পড়ে যাই। তখন সবাইকে আমি যেমন ওই মহিলাকে দেখতে পাই, তখন আমি খুব ভয় পাই। এভাবে প্রায় 3-4 মাস মতো চলতে থাকে। তারপর একটা টাইমে এসে আমি ভালো হুজুরের মাধ্যমে এরকম মোটামুটি ভালো হই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনা যাব আপনার, এবং আমাদের হাতে সময় খুব কম। ছোট্ট করে আপনি আপনার বাসায় ঘটনাটা একটু বলে ফেলবেন প্লিজ। জি, আমি সৌরভ বলছি। এটা ঘটনা 2013 সালের অক্টোবরের দিকে। আমি রাতে ঘুমিয়েছি। তো আমি রাতে ঘুমানোর সময় অ্যাকচুয়ালি মোবাইলগুলো পাশে, বেডের পাশে নিয়ে আমি ঘুমাই সাধারণত, কারণ কোনো ইমার্জেন্সি কল আসলে যেন আমি রিসিভ করতে পারি। তো 2013 সালে তখন কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাভেলেবল ছিল না, তখন বাটন যুক্ত মোবাইলগুলো হ্যাঁ তখন অ্যাভেলেবল ছিল আর কি, আমি এটা বলি। তো আমি রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে 3টার দিকে আমি নিজেকে আবিষ্কার করলাম যে আমি কাত হয়ে সবসময় ঘুমাই, আমি কোনো দিকে মুভ করতে পারতেছি না, সোজাও করতে পারতেছি না, টানেও কাত হচ্ছে না, কোনোভাবে মুভ করা যাচ্ছে না, আমি জাস্ট ফ্রিজ হয়ে শুয়ে আছি। আপনার ভেতরে কোনো শক্তি নাই? কোনো শক্তি নেই জি। বাট আমার বাম হাতটা আমি মুভিং করতে পারতেছি, কিন্তু বডিটাকে আমি কোনোভাবে মুভিং করতে পারতেছি না, আমার যে প্রবলেমটা। তো আলটিমেটলি তখন আমি রুমে একা শুয়েছি, লাইট অফ। তো মনে তো ভয়টা থাকতেই পারে, কি ব্যাপার, কি হলো আমার, ব্যাপারটা কেন আলটিমেটলি ঘামছি,
ঘেমে যাচ্ছি। তো তখন সিগন্যাল ছিল যে ঠিক আছে আমি তাহলে বাসায় আমি কল দিই, বাসায় কল দিই, ফোন কল দিই। যেহেতু আমি উঠতে পারছি না, অবশ্যই আমি ফোন কল দিতে হবে। কিন্তু আমি মোবাইলগুলো যে আমি হাতে নিলাম, বাম হাত দিয়ে নিচ্ছি, নিয়ে আমি মোবাইলটা যে কল দিব, মনিটর লাইট ওপেন হচ্ছে না, মোবাইলগুলো সুইচ অফ দেখাচ্ছে। আচ্ছা ভালো কথা, তো রাত্রেবেলায় যে কোনো চাপ লেগে হয়তো বা সুইচ অফ হতে পারে, একটা পয়েন্ট। কিন্তু সুইচ অফ যে হয়েছে, এখন এখানে রেড বাটনে ক্লিক করলে তো মোবাইলটা তো ওপেন হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু মোবাইলগুলো ওপেনও হচ্ছে না, দুটো মোবাইলই কোনোটাই ওপেন হচ্ছে না। তো আলটিমেটলি তখন তো এটা অবশ্যই একটা খুব খারাপ একটা অবস্থা, যে পরিস্থিতি আমার এখনো লোম দাঁড়িয়ে যাচ্ছে যে এটা কি ঘটতে যাচ্ছে আমার সাথে। তো যাক, আমি ঈশ্বরের নাম নিতে নিতে কিছুটা স্বাভাবিক হই, আমি ঘুমিয়ে যাই আর কি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে আমি মোবাইলগুলো আগে চেক করি কি অবস্থা আছে। তো আমি সকালবেলায় ফার্স্ট মোবাইল দুটোই আমি চেক করলাম, দেখলাম মোবাইল দুটোই অন আছে, দুটোটাই ঠিক অন আছে, কোনো সমস্যাই নাই, ফোন বন্ধ ছিল না। এখন এখানে আমি ফিজিওথেরাপিস্টের সাথে আমি কথা বললাম যে কোমা যেটাকে বলে, মানুষ যদি কোমা যায় তাহলে তার অবস্থাটা কি হয়। তো এখন সে বললো যে কোমায় যায় সে টোটালি ব্রেন সার্কুলেশন থেকে শুরু করে টোটাল বডিটাই ফ্রিজ হয়ে থাকে। আর কোমা গেলে কখনোই 15 মিনিট পরে সে অ্যাক্টিভ হবে না। আর মেইনলি আপনি যে আপনার হাত যে মুভিং করছেন এবং আপনার ব্রেনটাকে সিক্সেসে কাজে লাগাচ্ছেন যে আপনি ফোন করবেন, দিস ইজ দ্য ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। তো আমি ভাবলাম যে না, এটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস অবশ্যই, কারণ জিন বলতে তো পৃথিবীতে কিছু আছেই। তো তারপরে এটা কিন্তু ফার্স্ট ঘটনা আমার লাইফে, এটা ফার্স্ট ঘটনা, এবং তারপরে কাকনি যে ঘটনাটা ওটা সেকেন্ড ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি রাসেল আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা ভূত.কমে আসতে চান তারা কিন্তু বাসায় বসেও আমাদের শোতে অংশ নিতে পারেন। আপনার ঘটনাটি রেকর্ড করে ফেলবেন, তো রেকর্ড করে ফেলুন। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্ট ডিভাইস রয়েছে এবং সেই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ঘটনা রেকর্ড করে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে, তাহলেই আর কোনো ঝামেলা নেই। যাই হোক, আমরা আসলে খুবই বেশি জোর দিচ্ছি, নেক্সট কয়েক মাস জোর দেব অডিও ক্লিপের উপরে। চলুন কথা না বাড়িয়ে আরো একটি অডিও ক্লিপ শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, প্রথমেই ধন্যবাদ জানাতে চাই যে আমাদের জন্য এত সুন্দর একটি ব্যবস্থা করে রেখেছেন। আমরা সবাই মানে সব অডিয়েন্স আমরা চাচ্ছিলাম যে রাসেল ভাইয়া আমাদেরকে এরকম ভয়েস মেইল পাঠানোর কোনো একটি ব্যবস্থা চালু করে দিই। যাই হোক, আজকে এত শত ঘটনার মাঝে যদি আমার এই ঘটনাটি সিলেক্ট হয়ে যায়, আমি অডিয়েন্সদের উদ্দেশ্যে বলবো আজকের এই ঘটনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আশা করি ভয়টা কি জিনিস সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। ঘটনাটি ছিল আমাদের গ্রামের নামকরা সরকার বাড়িতে, আজ থেকে প্রায় 30 বছর আগে। সরকার বাড়ির কর্তা ছিলেন রফিক সরকার, যিনি ছিলেন ধার্মিক ও এলাকার প্রভাবশালী ব্যক্তি। বিশাল পুকুর, বাঁশঝাড় আর বহু পুরনো আম গাছ দিয়ে ঘেরা ছিল তাদের বাড়ি। আর এই বাড়ি আর বাঁশঝাড় পুরনো গাছগুলোই ছিল সবচেয়ে রহস্যমূল্য জিনিস বা বিষয়বস্তু। গ্রামের মানুষ এরা বলতো এভাবে যে সরকার বাড়ির পিছনে বাগানে একটি বড় জিন থাকে এবং এরা পুরোটা আস্তানা পোষে সেখানে। জিনটা নাকি অত্যন্ত শক্তিশালী আর তার নজরে পড়লে কারো নাকি রক্ষা মেলে না। গ্রামের লোকজন এভাবে বলছিল। রফিক সাহেবের বড় ছেলে জামিল ছিল শহরের কলেজ পড়ুয়া একজন আধুনিক যুবক। সে সব জিন ভূত মোটেও বিশ্বাস করত না। সে প্রায় রাতে শহরের বন্ধুদের সাথে আড্ডা মেরে গভীর রাতে বাড়িতে ফিরত। গ্রামের মুরব্বীরা তাকে বারণ করতো আগে অনেক, বারণ করতে করতে তারা আর তার সঙ্গে কথা বলার রুচি রাখে না। রাতের বেলা বাঁশবাগানের ধারে যাতে না যায় সেই বড় ছেলেটি তাকে এভাবে মানা করার পরে যখন শুনছিল না, কিন্তু জামিল মুচকি হেসে উড়ে দিত, বলতো কি আছে, কেন যেতে মানা করেন আপনারা, এরকম তার গায়েই লাগতো না কথাগুলো। একবার গ্রীষ্মের ছুটিতে জামিল বাড়িতে এলো। সে রাতে বন্ধুরা মিলে
বাড়ির পিছনে পুকুর পাড়ে বসে গল্প করছিল। তখন রাত প্রায় 2টা বাজে। আকাশ ভরা তারা, কিন্তু বাঁশবাগানের দিকে তাকালে গাঢ় অন্ধকার। বন্ধুদের মধ্যে একজন আছে, তার নাম কামাল। হঠাৎ সে ভয় পেয়ে বলল, এই চল, আর না, আমাকে ভাল লাগছে না এখানে। আমাদের এখান থেকে আমার না যাওয়া পর্যন্ত মানে শান্তি পাচ্ছি না, আমার কেমন যেন লাগছে। জামিল হেসে বলল, আরে কিসের ভয় তোর রে? তোরা সব আদিকালের লোক নাকি? জিনভূত বলতে কিছু হয় না। জামিল এ কথা বলার সাথে সাথেই বাঁশবাগান থেকে একটা অস্বাভাবিক শব্দ ভেসে এলো, যেন কেউ বিশাল এক গাছের ডালে সজোরে ভেঙে দিল। কিন্তু তখন তো বাতাসই ছিল না। ওই মুহূর্তে এর মধ্যে সব তিন পতন আবারও নীরব হয়ে গেল। কামালের মুখে ভয়ে একটা ছাপ দেখা যাচ্ছে। তখন বলছে, জামিল চল, এবার সত্যি কিছু আছে এখানে, আমার খুব ভয় লাগছে। কামাল তাকে আস্তে আস্তে বলল, কিন্তু জামিল। এই জামিলের সাহস দেখা দিয়ে গিয়ে আরো এক ধাপ এগিয়ে গেল। সে বাঁশবাগানের দিকে মুখ করে চেঁচিয়ে বলল, কে আছিস ওখানে রে? সাহস থাকলে সামনে আয়। সাথে সাথেই যেন বাঁশবাগান থেকে শয়ে শয়ে পোকার গুনগুন শব্দ ভেসে এলো, যা দেখতে দেখতে এক তীব্র ক্ষীণ কান্নার শব্দে রূপান্তরিত হলো। কান্নার শব্দটা মানুষের নয়, কেমন যেন ফ্যাসফেসে আওয়াজ, গভীর এক, খুব কাছে থেকে আসছে বলে মনে হচ্ছিল এরকম সাউন্ডটি। সেই মুহূর্তেই জামিনের মনে হলো তার বুকের ভিতরটা কেমন যেন হিম ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা সবাই দৌড়ে পালিয়ে গেল, কিন্তু জামিল এক মুহূর্তের জন্য সেই স্থবির হয়ে গেল। ঠিক তখনই সে দেখল বাঁশবাগানের ঘন অন্ধকারের মধ্যে এক বিশাল লম্বা ছায়া ধীরে ধীরে বেরিয়ে আসছে। ছায়াটা ছিল এতই লম্বা যে তা গাছগুলোর মাথা ছাড়িয়ে যাচ্ছিল। তার চোখগুলো ছিল জ্বলন্ত আগুনের গোলার মতো লাল, আর তার আকৃতি মানুষের মতো হলেও তা ছিল ভয়ঙ্কর ভয় বিকৃত। জামিলের গলা শুকিয়ে কাঠ, সে পালানোর শক্তিও যেন হারিয়ে ফেলেছে। ছায়াটা জামিলের দিকে এগোচ্ছে ঠিকই, আস্তে আস্তে আসছে। অজানা ভাষায় কিছু বলতে বলতে মনে হচ্ছিল যেন কেউ বহু পুরনো পাথরের উপর লোহা ঘষছে, আর সেই শব্দ জামিলের কানের পর্দা ছিঁড়ে ফেলছে। জামিল বুঝতে পারলো এটাই একটা জিন, যার কথা গ্রামের লোক বলতো, যে ভয়ঙ্কর জিনগুলোর কথা। জিনটি জামিলকে উদ্দেশ্য করে বাংলায় বলল, তবে সেই স্বর ছিল পাথরের মতো ভারী। তুই আমার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছিস, আমাকে অপমান করেছিস, তোকে এর চরম মূল্য দিতে হবে। এরপর জিন সেই জামিলের উপর তার শক্তি প্রয়োগ করলো, এবং জামিলের মনে হলো তার শরীর ভেপসে গরম হয়ে গেছে। কোনো বাতাস তার গায়ে পৌঁছাচ্ছে না। সে হাঁপাতে হাঁপাতে মনে হলো কেউ যেন তার গলাও টিপে ধরেছে। পরের দিন সকালে জামিলকে পুকুরের পাড়ে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। তার শরীর কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু সে মারা যাওয়ার ঠিক কয়েকদিন পর সে কাঁপছিল জ্বরে। তার মুখ থেকে শুধু একই কথা বের হচ্ছিল, আগুন আগুন, লাল চোখওয়ালা আগুন। এই কথাটা তার পরিবারের অনেকেই শুনেছে। এরপর অনেক কবিরাজ দেখানো হলো, কিন্তু কোনো কাজ হলো না। শেষমেশ দূর থেকে একজন প্রখ্যাত আলেমকে আনা হয়। তিনি ছিল একজন গরিব মানুষ এবং
তখন জামিলের শরীর হঠাৎ করেই অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করলো। তার কণ্ঠস্বর পাল্টে গেল এবং আর জিন শরীরের ভিতর থেকে মানে সাহেব মানে যে রাজা সাহেব ছিলেন তিনি মানে কিভাবে লিখছেন আপনারা, ঘটনাগুলো তো সিরিয়াল বাই সিরিয়াল সুন্দর করে গুছিয়ে লিখবেন না, মানে ঘটনার পর থেকে আমি জানি ব্যাঘাত ঘটে। যাই হোক, আর গ্রামের লোকজন দেখছিল যে বাঁশবাগানের মাঝখানে বহু বছর পুরনো একটি বিশাল গাছ যেন রাতারাতি শুকিয়ে কাঠ হয়ে গেছে। আলেম সাহেব জানালেন জিনটা চলে গেছে, তবে তার একটা শক্তি আর কখনো জামিনের উপর না পড়ে সেজন্য তাকে সব সময় সতর্ক থাকতে হবে। তো এই ছিল ঘটনা আজকে। এই ঘটনাটি প্রথম ঘটনাটি পাঠিয়েছে। আমি আজকে দুইটা ঘটনা পড়তে চেয়েছিলাম রাতুল ভাইয়া, কিন্তু দুইজন ঘটনা মানে একজনই দুইটা ঘটনা আমি পড়েছিলাম প্রথমে, অনেক ভালো লাগছিল, কিন্তু ঘটনার ভিতরে সাজিয়ে লিখতে পারেনি। যেমন এই ঘটনাটি একটু ডিফিকাল্ট মনে হয়েছে, মনে হয় একটু অকট অকট লাগছে। ঘটনার কথা সারমর্ম সবই ভালো ছিল। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার ঘটনা শুনে আসি, যে ঘটনা নিয়ে সবাই অপেক্ষা করছে আপনার কাছ থেকে শোনার জন্য। জি রাসেল ভাই, অনেকদিন রাজবাড়ির ঘটনা বলা হয় না। অনেকেই বলছিলেন রাজবাড়ির ঘটনা কবে আসবে, আবার কেউ কেউ বলছেন যে রাজবাড়িতে খালি ভূতের ঘটনাই ঘটে কিনা। আসলে এখানে শুধু রাজবাড়ির বিষয় আমি বলবো না, সেটা হচ্ছে যে সমস্ত মানে এলাকাগুলো একটা সময় মফস্বল ছিল, মানে জেলা শহর পরে হয়েছে, মফস্বল ছিল, অনেক ঝোপঝাড় ছিল, অনেক গাছপালা জঙ্গল ছিল। সাধারণত এই এলাকাগুলোতে ভয়ের ঘটনা আপনি অসংখ্য পাবেন। এটা শুধু রাজবাড়ি বলে কোনো কথা না, এটা বাংলাদেশের অনেক জায়গাতেই আপনি এটা পাবেন। এই জন্য দেখা যাচ্ছে রাজবাড়িতে একটা সময় ফরিদপুরের গ্রেটার ফরিদপুরের অংশ ছিল, পরবর্তী 80 দশকে এটা জেলা হয়েছে, এবং এই যার কারণে দেখা মফস্বল হওয়ার কারণে ওখানে অসংখ্য গল্পগুলো রয়ে গেছে। এমন একটি ঘটনা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। ঘটনাটির সময়কাল 1968 সালের দিকে, 68 বা 69 এমন একটা সময় আর কি, এক্সাক্ট সালটা বলতে পারছি, তবে এই 2 সালের মধ্যে কোন একটা হবে। ঘটনাটি আমার এক আঙ্কেল বলেছেন। ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার নাম হচ্ছে সনাতন ডাক্তার, ওনার নাম হচ্ছে সনাতন দা, তো সবাই তাকে সনাতন ডাক্তার নামে চিনতেন আর কি। আজকে রাজবাড়ি যে মাছ বাজার রয়েছে, মাছ বাজার মেইন যে বাজারটা রাজবাড়ি জেলা সদরের, তো ওই মাছ বাজারের ঠিক কাছেই একটা ছোট্ট টিনের একটা দোকান ছিল, মানে একটা ডিসপেন্সারি, হোমিওপ্যাথির একটা ডিসপেন্সারি ছিল। তো উনি এটা চালাতেন। আসলে ডাক্তার হিসাবে ওনার তেমন কোনো খ্যাতি ছিল না, রোগী টুগী খুব বেশি উনি পেতেন না, তবে ভালো মানুষ হিসাবে ওনার একটা বিশেষ খ্যাতি ছিল। সৎ, পরোপকারী, সহজ সরল মানুষ হিসাবে এবং নিরেট ভদ্রলোক বলতে যেটা বোঝায়, উনি তেমনই একজন মানুষ ছিলেন সনাতন ডাক্তার। কিন্তু রোগী ওরকম পেতেন না, ওরকম পরিচিত উনি ছিলেন না। টুকটাক আসতেন, ওনার বাড়ি ছিল রাজবাড়ির কুঠিপাচুরিয়া গ্রামে। তো ওনার একটা বাইসাইকেল ছিল, প্রতিদিন উনি আসতেন, এই প্রায় 10-12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে উনি আসতেন। আবার মাগরিবের পরপরই, কারণ তখনকার সময় কিন্তু এদিকে ইলেকট্রিসিটি অতটা ছিল না, থাকলেও খুব আর কি, ওই সময় সেই মুক্তিযুদ্ধের আগে, তো এই জন্য সন্ধ্যার পরে মানুষজন ওই সময় থাকতো না ওইদিকে, এই জন্য উনি বাড়ি চলে যেতেন সাইকেল নিয়ে। আর ওনার দোকানেও একজন কম্পাউন্ডার ছিলেন, ওর বাড়ি রাজবাড়ির প্রপারেই, তবে সে এখন কোথায় আছে আমি জানি না, আমি তার কোনো সন্ধান পাইনি। তার নাম ছিল আব্দুর রহিম, সে ওনার দোকানের কম্পাউন্ডার ছিলেন আর কি। তো যেটা করতেন, সনাতন ডাক্তারের ওই দোকানের চাবি থাকতো 2টা, তো উনি একটা চাবি নিয়ে চলে যেতেন, আর আব্দুর রহিম একটু পরে দোকান বন্ধ করে দিতেন, যেহেতু তার বাসা কাছেই, এই জন্য সে ওই দোকানটা পরে বন্ধ করে সে বাড়িতে যেত। তো একবার কি হয়েছে, শীতকালের সময় তো ঠিক মাগরিবের একটু আগ দিয়ে একজন লোক এসেছে, যে সনাতন ডাক্তারকে বলতেছেন, ডাক্তার সাহেব আমার বাড়িতে একটা রোগী আছে, চলেন, আপনাকে একটু যেতে হবে কষ্ট করে। তো এখন উনি চিন্তা করছেন আর কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে, তো এখন যাব, আর ফিরতে ফিরতে যদি দেরি হয়ে যায়, তো উনি আসলে ওরকম আগ্রহ নাই। ওই লোকটা বলতেছেন যে না না আপনি চলেন, আমার বাসা কাছেই। যদিও ওই লোকটাকে উনি চেনেন না, তারপর চিন্তা করেন কাছে বাসা দিকে শুধু কতক্ষণ লাগবে, কই যেতে আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা। তো চিন্তা করেন আধা ঘন্টা দেরি, খুব বেশি দেরি না আর কি, আসতে পারবো।
এখন ওনার সাথে মানে আর সাইকেল নেন নাই, উনি চিন্তা করছেন যে ওনার সাইকেলের আবার আজকে যে মানে যেটা সাধারণত কেউ বসতে পারে, ওনার ওইটা খুব নড়বড়ে ছিল। চিন্তা করেন যে এই লোকটাকে বসালে তো সাইকেলটা ভেঙে যেতে পারে। চিন্তা করেন সাইকেল দোকানেই থাক, আমি ওনাকে নিয়ে হাঁটতে থাকি, যেহেতু কাছেই বাড়ি। এখন এই যে হাঁটা শুরু করেছে, হাঁটছে হাঁটছে, তো বলতেছে কি তোমার বাড়ি কোথায়? এই যে সামনে। তো সামনে সামনে করতে করতে বলে যাই, বলে তোমার বাড়ি কোথায়? বলে সোনাকান্দর গ্রাম। সোনাকান্দর গ্রাম কিন্তু যারা রাজবাড়ি শুনছেন, এখানে যদি আপনি সাইকেল চালিয়েও যান, ওখানে যেতে না হলে 15 থেকে 20 মিনিট লাগবে, আর পায়ে হেঁটে গেলে প্রায় 45 মিনিট 50 মিনিট সময় লাগবে। তো এখন হয়তোবা সাইকেলে বা এখন অটোতে গেলে খুব কাছেই, কিন্তু ওই সময় পায়ে হেঁটে যাওয়ার পথটা একটু দূরে ছিল। এখন বলে তোমার বাড়ি সোনাকান্দর গ্রামে, তো আমাকে আগের থেকে বলো নাই কেন? বলে যে যদি বললে যদি না আসতেন, এই ভয়ে বলি নাই। তো যাই হোক, উনি ওই বাড়িতে যান, গিয়ে রুগী দেখেন। রুগী দেখে ফিরতে ফিরতে ওনার দেরি হয়ে যায়, আর ওনার দেরি দেখে ওই ওনার দোকানের যে কম্পাউন্ডার আব্দুর রহিম, সে দোকান বন্ধ করে চলে গেছে। এখন উনি চিন্তা করছে, উনি এসে দেখেন দোকান বন্ধ। এখন ওনার সাইকেল তো দোকানের মধ্যে, এখন উনি বাসায় যাবেন কিভাবে? তা উনি চিন্তা করেন কি আর করা, যেহেতু চলেই গেছে। তখনকার দিনে তো মোবাইল ফোন ছিল না, আর আব্দুর রহিমের বাড়ি আর একটা গ্রামে ছিল। এখন সেখানে গিয়ে তো চাবি আনা সম্ভব নয়, এমনিতে দেরি হয়ে গেল। চিন্তা করেন ঠিক আছে, হাঁটতে হাঁটতেই চলে যাবো আজকে। তো উনি ওই চিন্তা করে হাঁটা শুরু করেন, ওখান থেকে হাঁটা শুরু করেন। তো আজকে আমি ওই রাসেল ভাই, ওই যে লোকোশেডের যে গল্পটা আমি সাধারণত বলি, ওই লোকোশেড দিয়ে হাঁটা শুরু করছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, লোকোশেড কিন্তু তখন হন্টেড ছিল না। লোকোশেড হন্টেড হয়েছে 1971 সালের পরে, কারণ ওই জায়গাতে তো অনেক গণহত্যা হয়েছে, এখনো কিন্তু ওখানে বধ্যভূমি আছে। তো যার কারণে ওই ঘটনাটা 1971 সালের আগে, তো তখন ওই জায়গাটা হন্টেড ছিল না। যার কারণে উনি যখন লোকোশেড পার হয়ে দিকে চলে যাচ্ছেন, কোনো ঘটনা ওনার সাথে ঘটে নাই। আর আজকে যে রেল লাইনটা লোকোশেডের এদিক দিয়ে গলন্দ ঘাট পর্যন্ত চলে গেছে, তখন কিন্তু এই রেল লাইনটা ছিল না, রেল লাইনটা অন্য দিক দিয়ে ছিল, ওটা এমনি পায়ে হাঁটা পথ ছিল ওই দিক দিয়ে। তো উনি যাচ্ছেন ওই দিক দিয়ে, একদম সোজা চলে গেলে ওনার বেশ ঘন্টাখানেক হাঁটলে ওনার বাড়ির কাছাকাছি উনি চলে যেতে পারেন, ঘন্টা 2-2.5 লাগে আর কি হেঁটে যেতে। উনি যাচ্ছেন কিছুটা পথ পার হয়ে দাঁতশি বাজার নামে একটা জায়গা আছে, এটা রাজবাড়ির লোকজন অবশ্যই চিনে থাকবেন সেটা। তো দাঁতশি বাজারটা পার হয়ে উনি হাঁটা শুরু করেন, এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তো ওনার হাতে কিন্তু ভাইয়া একটা মানে টর্চ লাইট থাকতো সব সময়, যেহেতু উনি রাত্রে চলাফেরা করতেন, টর্চ লাইট থাকতো। তো টর্চ লাইট মানে জ্বালিয়ে উনি যাচ্ছেন। হঠাৎ ওনার মানে পথের সামনে মানে একটা মাঝারি আকৃতির একটা বিড়াল সামনে পড়ে, বিড়াল। তো বিড়ালটি ওনার পথ আগলে দাঁড়িয়ে আছে, বিড়ালটি সরে না, এবং উনি বিড়ালটিকে সাইড কেটে চলে যাওয়ার চেষ্টা করলো, বিড়ালটি আবার সামনে চলে আসে। তো উনি রাসেল ভাই, উনি ডাক্তার মানুষ ছিলেন, তো বিজ্ঞান মনস্ক ছিলেন, উনি এসব জিন ভূত প্রেত এগুলো আবার বিশ্বাস করতেন না, আর ওনার সাথে কখনো কোনো ঘটনা ঘটেও নেই, স্বাভাবিকভাবে ওনার বিশ্বাস করার আসলে কথাও না, এরকম একটা মেন্টালিটি ওনার ছিল যে এগুলা সব মনের ভুল আর কি। বিড়াল যেহেতু সামনে এসেছে, তো উনি বিড়ালটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, তো বিড়ালটি সরে না, উনি যেদিক দিয়ে যাওয়ার চেষ্টা করে বিড়ালটি বারবার পথ আগলে দাঁড়ানোর চেষ্টা করছে। তো একটা পর্যায়ে বিড়ালটিকে উনি মানে একটা লাঠি নিয়ে ধাওয়া করেন, তো বিড়ালটি একটু সাইডে সরে যায় ভয় পেয়ে, আবার উনি হাঁটা শুরু করেন। এরপরে বিড়ালটি কি ওনার পা জড়িয়ে ধরছে বারবার, কিছুতেই মানে যেতে দিতে যাচ্ছে না সামনের দিকে। তো উনি আরো বিরক্ত হয়ে মানে পা ঝাড়ি দিয়ে বিড়ালটিকে দূরে ফেলে দেন। এরপরে দেখেন বিড়ালটি হেঁটে কোন দিক দিয়ে চলে গেল, আর তাকে ওই বিড়ালটিকে আর দেখেনি। উনি সামনে হাঁটা শুরু করেন, এরকম 15-20 মিনিট হাঁটার পরে হঠাৎ দেখে যে একজন মহিলা, দূর থেকে দেখছেন একজন মহিলা সামনে সাদা কাপড় দিয়ে কিছু একটা ঢেকে রেখেছে আর কান্নাকাটি করছে, নাকি সুরে কান্নাকাটি করছে। তো উনি যত কাছে যাচ্ছেন মানে ভয়াবহ রকমের দুর্গন্ধ ওনার নাকে আসছে, মানে এত দুর্গন্ধ যে শেষ পর্যন্ত নাকে মানে কাপড় দিয়ে সামনে গেছেন, যে বলছেন এই কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? তো উনি বলছেন যে আমার ছেলে মারা গেছে। তো বলছে ছেলে মারা গেছে, তো এটা কি আপনার ছেলে? বলে হ্যাঁ ছেলে। তো কখন মারা গেছে? বলে আজ সকালে মারা গেছে। তখন উনি বলছেন যে দেখি তো আপনার ছেলের লাশটা দেখি তো। ওই মহিলা ওই কাপড়টা সরান, তো দেখেন যে
লাশটা মানে একটা পা ওই মাটিতেই আটকে গেছে, মানে কি বলবো, মানে প্যারালাইজড হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপর উনি অনেক চেষ্টা করে কষ্ট করতে 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 ব্রিজের উপর ওঠে। ব্রিজে ওঠার পরে উনি যখন নামতে যাবেন, নামার পথটা তো রাসেল ভাই একটু ঢালু, নামতে যাওয়ার সময় উনি ওই হুমড়ি খেয়ে পড়ে যান সামনে। উনি যখন পড়ে যান, ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল, তখনও হাতে টর্চ লাইটটা ধরা। তো উনি তখন সামনের থেকে যখন মাটির সাথে পড়ে গেছেন সামনে, উনি খেয়াল করছেন সামনে থেকে কি যেন একটা আসছে, দুইটা জিনিস। উনি চাঁদের আলোতে যতটুকু বুঝতে পেরেছেন বড় আকৃতির দুইটা কাকড়া। কিন্তু রাসেল ভাই উনি যখন টর্চ লাইট জ্বালিয়েছেন তখন দেখে যে কবজি থেকে নিচে যে আমাদের মানে হাতের পাঞ্জা সহ 5 আঙ্গুল, যেটা এই আঙ্গুল 5 আঙ্গুল দিয়ে কি দুইটা হাত জাস্ট হাতের কবজির নিচের অংশ সামনের দিকে এগিয়ে আসছে। উনি টর্চ লাইট জ্বালিয়ে দেখেছেন। তখন উনি ভয় পেয়েছেন, কিরে এই হাত কিভাবে আসলো? হাতের কবজির নিচের অংশ আছে কিন্তু বডিটা নাই। তখন আর একটা বিষয়, যে ওই যে লাশের যে একটা বিকট গন্ধ উনি পেয়েছিলেন না, ওই গন্ধ তো ক্রমশ ওনার কাছে আসছে। উনি তখন চিন্তা করেন যে আমি একটু আগে একটা লাশ দেখে আসছি, হাতের কবজি ছিল না, দুই হাতের 2 কবজির নিচের অংশ ছিল না, লাশটা ছিল মানে পচে যাওয়া লাশ, মানে খুব দুর্গন্ধ ছিল। মনে হচ্ছে যে ওই যে 2টা হাত এগিয়ে আসছে, ওই হাতের দেখে উনি দূর থেকেই বুঝতে পেরেছেন যে এই হাতটা ঠিক ওই যে পচে যাওয়া হাতের মতো এবং খুব দুর্গন্ধ হচ্ছে। উনি ওই সময় হচ্ছে ভয় পান এবং উনি মানে সমস্ত শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ান। উঠে দাঁড়িয়ে মানে উনি যখন সামনের দিকে যাবেন, তো পিছন দিকে যাওয়ার সুযোগ নেই, সামনের দিকে ওনার বাড়ি, সামনের দিকে যাচ্ছেন, ওই হাতগুলো মানে বারবার ওনার সামনে এসে ওনার পথ আগলে দাঁড়াচ্ছেন। তারপরও যখন উনি ওই হাতকে ওভারটেক করে চলে যাওয়ার চেষ্টা করেছেন, তখন ওই 2টা হাত ওনার পা চেপে ধরেছিল। এরপর উনি মানে ওনার ধর্মের যে মন্ত্র আছে, শ্লোক আছে, সেগুলো উচ্চস্বরে পাঠ করতে থাকেন আর সৃষ্টিকর্তার নাম জপতে থাকেন। এটা করতে করতে উনি মানে সমস্ত শরীরের শক্তি দিয়ে উনি দৌড়ানো শুরু করেন। ওই হাত যে কোথায় গেছে, কি হয়েছে উনি আর বলতে পারেন না। হ্যাঁ, আর ছিল না তার সাথে। কিছুদূর সামনে গিয়ে একটা মানুষের সাথে উনি ধাক্কা খান। তো ধাক্কা খান তখন ওই লোকটা বলে ওঠে, এই আপনি চোখে দেখেন না? তখন বলে, আরে রহিম, তুই এখানে কি করিস? বলে, ও দাদা, আপনার দেরি দেখে আমি দোকান বন্ধ করে দিছি। তো চিন্তা করলাম যে আমার তো আবার আগামীকালকে একটা জরুরি কাজ আছে, দোকানে তো আসতে পারবো না। তো চিন্তা করলাম যে আপনার কাছে তো চাবি নাই, তো আপনার বাড়িতে এসে চাবিটা দিয়ে যাই। তো এই জন্য আমি আপনার বাসার আসার চেষ্টা করতেছিলাম, মানে আসছিলাম আর কি। তো তুই সাইকেল নিয়ে আসিস নাই কেন? হেঁটে হেঁটে আসছিস কেন? ও বলে যে আমি সাইকেল ভালো চালাইতে পারি না। এই কথাটা শুনে ওনার একটা অবাক লাগে, কিন্তু আব্দুর রহিম কিন্তু খুব ভালোই সাইকেল চালাইতে পারতো, কিন্তু ও বলছে যে আমি ভালো সাইকেল চালাইতে পারি না। তো আচ্ছা ঠিক আছে, আসছি যখন, চল, এই যে একটু আগে এই ঘটনা ঘটছে। তখন আব্দুর রহিম বলছে যে যাক, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন আপনাকে, কোনো বিপদ আপদ হয় নাই, রাত্রেবেলা চলাফেরার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। এই কথা বলে মানে আব্দুর রহিমের সাথে বিভিন্ন গল্প টল্প করতে করতে ওনার বাড়ির কাছে চলে আসে। তখন সনাতন ডাক্তার উনি বলতেছেন যে রহিম চল, বাড়িতে চল, তোর দিদি রান্না বাড়া করছে, একবার খাওয়া দাওয়া কর, আজকে থেকে যা, অনেক রাত হয়ে গেছে। তো বলে, না না, আমার আগামীকালকে কাজ আছে, আমি থাকতে পারবো না, আমি বাড়িতে যাব না, আপনি যান, এই চাবিটা রাখেন, দোকানের চাবি, আমি চলে গেলাম। বলে, না তা কি হয় নাকি, বাড়িতে যাবি না কেন? কিছুতেই সে বাড়িতে ঢোকে না। তো যখন উনি চিন্তা করেন যে এত রিকোয়েস্ট করলাম, যেতে চাচ্ছে না, উনিও একটু বিরক্ত হন, মন খারাপ করেন, এত রিকোয়েস্ট করা যাচ্ছে না, তো ঠিক আছে তাকে বিদায় দিয়ে দেন, সেও চলে যায়। তো উনি বাড়িতে যান, যাওয়ার পরে ওনার স্ত্রীকে সব ঘটনা খুলে বলেন। খুলে বলার পরে যদিও ভয় পেয়েছিলেন, তারপরে ওই যে আব্দুর রহিম পথের একটা জায়গার সঙ্গ দিয়েছিলেন আর কি, ভয়টা অনেকটা কমে গিয়েছিল আর কি। খুব যে ভয় পেয়ে একদম জ্বর চলে আসছে বিষয়টা এরকম না। পরের দিন উনি দোকানে গেছেন, ওনার যে ডিসপেন্সারি সেখানে গেছেন, যার পর দেখে আব্দুর রহিম দোকান খুলে বসে আছে। কিরে আব্দুর রহিম, তুই না বললি যে কালকে মানে আজকে আসবি না? বলে যে আপনাকে আমি কখন বললাম আজকে আসবো না? আপনার সাথে তো আমার দেখাই হয় নাই। তখন উনি বলছে, কি বলিস দেখা হয় নাই? কালকে রাত্রে না তোর সাথে আমার ধাক্কা লাগলো, তারপর গল্প করতে করতে গেলাম, তুই
তুই আমাকে দোকানের চাবি দিলে, এই যে চাবি, এই যে আমি চাবি সাথে নিয়ে আসছি। বললে, আরে এই চাবি আপনি পেলেন কোথায়? আমি তো এই চাবি কালকে দোকানে রেখে চলে গেছি, আপনার দেরি দেখে দোকান টোকান তালা মেরে চলে গেছি, চাবি তো দোকানের মধ্যেই ছিল, চাবি আপনি পেলেন কোথায়? চাবি তো আমি আপনাকে দেই নাই, আর আমি তো দোকান তালা মেরে আমি তো বাড়িতে চলে গেছি। তখন উনি চিন্তা করেন, তাহলে আমার ওই পুরো পথ সঙ্গ দিল কে? লিসেনার, আজকের এই ইমেল এপিসোডগুলো এতদূর পর্যন্তই। আপনারা সর্বশেষ যে ইমেল এপিসোডটি শুনলেন, এই ইমেল এপিসোড সম্পর্কে একটু কমেন্ট করবেন যে এই লাস্টের যে ইমেল এপিসোড এটা আপনাদের কাছে কেমন লেগেছে। জি, অনেকেই আমাকে বলে যে ভাইয়া আপনার কণ্ঠেই ঘটনা শুনতে চাই, আপনার কণ্ঠে অনেক ভালো লাগে এবং একটু একটু ফিল পাওয়া যায় ভৌতিক আর্টিস্টদের মতো। আপনি যদি আরো ভালো ঘটনা বলেন ভাইয়া, আমরা আপনার কণ্ঠে একটা ফুল ঘটনা চাই, আমার অডিয়েন্সরা বলে আর কি, যারা আমাকে ভালোবাসে। দেখা যাচ্ছে যে আরজে রাসেল ভাইয়ের ঘটনা এবং এই ঘটনাগুলো মানুষ আরো বেশি ভালোবাসে। এর জন্য আমি চেষ্টা করি বাছাই করা কিছু ইমেল এপিসোডগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এরপরে ভিডিওর শেষে বা ভিডিওর মাঝখানে আমরা নতুন নতুন আপনাদের পাঠানো ঘটনাগুলো আমি রেকর্ড করে পাঠাবো, মানে অ্যাড করব। আপনারা যদি চান আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে দিতে পারেন। আরেকটি কথা, যে আপনারা যদি নিজের কণ্ঠে ভয়েস মেইল পাঠাতে চান তাহলে অবশ্যই সেই সুযোগটাও কিন্তু রয়েছে। এই ভয়েস মেইলটি পাঠাবেন এবং সেই ঘটনাটি আমরা এডিট করে আপনাদের কণ্ঠেই শোনাবো ইনশাআল্লাহ। আমরা এই একটা প্রসেস রেখেছি। আপনারা অবশ্যই যারা ঘটনা পাঠাতে চান আমাদেরকে ঘটনা পাঠাবেন এবং আপনাদের নিজের কণ্ঠেও ঘটনা দেবেন। ইনশাআল্লাহ যদি ভালো হয় তাহলে পাবলিশ তো হবেই, কিছু কম বেশি কিছু মানুষ দেখবেই। এটা ভালো লাগার একটা বিশাল জায়গা। তো আপনাদের কাউকে আমি আশাহত করবো না। যারা আমাকে ইমেল দিবেন, যারা আমাকে ঘটনা দেবেন, আমি পড়ে অথবা আপনাদের ভয়েস এগুলো অ্যাড করে আমি আমার ভিডিওতে ছাড়বো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। বেশি বেশি ইমেল পাঠাতে হবে।